নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। যে কোনো বড় চক্রান্ত বা ভূরাজনৈতিক কৌশলের একটি নিজস্ব নিয়ম আছে। প্রথম দেখায় সব কিছুকে খুব সাধারণ, বিচ্ছিন্ন এবং কাকতালীয় মনে হয় কোথাও হয়তো একদল ছাত্র তাদের অধিকারের জন্য লড়াই করছে, কোথাও কোনো পরিবেশপ্রেমী অনশনে বসেছেন, আর কোনো সাংবাদিক ক্যামেরা হাতে সত্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনি যদি রাজনীতি আর জিওপলিটিক্সের চশমা দিয়ে জুম আউট করে পুরো ছবিটা দেখেন, তবে বুঝতে পারবেন পর্দায় যা দেখানো হচ্ছে তা মূল নাটক নয়। মূল নাটকটা চলছে নেপথ্যের আলো আধারিতে। আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সামনে কোনো তৈরি করা সিদ্ধান্ত চাপিয়ে দেব না। আমি শুধু আপনাদের সামনে কতগুলো আলাদা আলাদা ঘটনা বা কতগুলো ডট রেখে দেব। আপনি শুধু এই বিন্দুগুলোকে পরপর খেয়াল করুন। পর্বের শেষে যখন আমরা এই বিন্দুগুলোকে একটা সুতোয় বাঁধব, তখন দিল্লির রাজপথের ধোঁয়াটে কুয়াশা কেটে যাবে এবং আপনাদের চোখের সামনে ফুটে উঠবে এক ভয়ঙ্কর কিন্তু নিটল বাস্তব। চলুন প্রথমে একটা একটা করে টুকরো বা বিন্দুগুলোকে দেখে নেওয়া যাক। বিন্দু নাম্বার 1, সিজেপি এবং যন্তর মন্তর। দিল্লির যন্তর মন্তরে বিগত কিছুদিন ধরে তাণ্ডব চালাচ্ছে একটি সংগঠন, নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এতদিন পর্যন্ত সাধারণ মানুষের ধারণা ছিল এটি কেবল সোশ্যাল মিডিয়ার একটি কৌতুক বা স্যাটায়ার প্ল্যাটফর্ম। কিন্তু রাতারাতি সেই ট্রোল প্ল্যাটফর্মের হাতে প্রকাণ্ড ফান্ডিং চলে এলো। তারা লাখ লাখ টাকা খরচ করে দিল্লির বুকে বিশাল মঞ্চ বানিয়ে নিল। ইস্যু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। ডট নাম্বার 2, আশুতোষ রাঙ্কার হঠাৎ আত্মপ্রকাশ। এই সংগঠনের অন্যতম মুখ হয়ে সামনে আসলেন আশুতোষ রাঙ্কা। কে এই আশুতোষ? তিনি আইআইটি কানপুর এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ডিগ্রিধারী একজন অতি উচ্চশিক্ষিত যুবক, যিনি 2026 সালের মার্চ মাস পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। হঠাৎ তিনি আপ ছেড়ে দিয়ে এই স্যাটায়ার ফ্রন্টের সর্বভারতীয় নেতা হয়ে উঠলেন। ডট নাম্বার 3, অনশন মঞ্চে সোনম ওয়াংচুক। নিট পরীক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে তৈরি হওয়া সিজেপির সেই একই মঞ্চে হঠাৎ এসে উপস্থিত হলেন লাদাখের পরিবেশ ও বিকল্প শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। লাদাখ থেকে সোজা দিল্লি এসে তিনি অনশন শুরু করলেন সিজেপির মঞ্চে। ডট নাম্বার 4, পাঞ্জাব থেকে কনভয়ের আগমন। যন্তর মন্তরের এই আন্দোলনকে লোকবল দিতে হঠাৎ দেখা গেল আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব থেকে শত শত গাড়ি ও গাড়ির কনভয় আসতে শুরু করলো। হাজার হাজার মানুষ এসে দিল্লির রাজপথ স্তব্ধ করতে শুরু করলো। ডট নাম্বার 5, রবিশ কুমারের 24 ঘন্টার প্রচার ইঞ্জিন। সকাল থেকে রাত নিজের ইউটিউব এবং সামাজিক মাধ্যমের এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে তুলে ধরতে শুরু করলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রবিশ কুমার। ডট নাম্বার 6, বাদল অধিবেশন এবং এফসিআরএ বিল অ্যামেন্ডমেন্ট। ঠিক এই সময় ভারতের সংসদে এক চরম নাটকীয় মোড় এলো। কেন্দ্র সরকার সংসদে হাজির করলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ বিলের একটি নতুন সংশোধনী। ডট নাম্বার 7, রমন ম্যাগসেসে এবং রকফেলার ফাউন্ডেশনের ঐতিহাসিক নেটওয়ার্ক। আমরা যদি ইতিহাস ও বর্তমানকে পাশাপাশি রাখি, তবে দেখতে পাবো এক চমকপ্রদ মিল। 1965 সালে জয়প্রকাশ নারায়ণ, 2006 সালে অরবিন্দ কেজরিওয়াল, 2018 সালে সোনম ওয়াংচুক এবং 2019 সালে রবিশ কুমার। অদ্ভুতভাবে এই চারজনই আন্তর্জাতিক রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল। আর নথিপত্র বলছে ফিলিপিন্সের এই পুরস্কারের ট্রাস্ট ফান্ডের মূল অর্থনৈতিক যোগানদাতা হলো মার্কিন ধনকুবের সংস্থা রকফেলার ব্রাদার্স ফান্ড। ডট নাম্বার 8, 1970-এর জয়প্রকাশ নারায়ণের ছক। ইতিহাসের পাতা বলছে 1970-এর দশকে ঠিক একইভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি অচল করতে মার্কিন এজেন্সির ইন্ধনে দাঁড় করানো হয়েছিল জয়প্রকাশ নারায়ণ বা জেপি আন্দোলনকে, যার মূল লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারকে অচল করা। গল্পের 8টি চরিত্র এবং ঘটনা আপনার সামনে উপস্থিত। আপাত দৃষ্টিতে এদের একটার সাথে আর একটার কোনো সংযোগ নেই, তাই তো? এবার আসুন আমরা এই বিন্দুগুলোকে একসঙ্গে মেলাই। এবার প্রথম সংযোগটি স্থাপন করা যাক। আমাদের প্রথম প্রশ্ন ছিল নিট পরীক্ষার্থীদের আন্দোলনের সাথে লাদাখের সোনম ওয়াংচুকের অনশনের কি সম্পর্ক, আর কেনই বা বাদল অধিবেশন চলাকালীনই এই অনশন শুরু হলো? উত্তর লুকানো রয়েছে এফসিআরএ বিল অ্যামেন্ডমেন্টের ভেতরে। এতদিন পর্যন্ত ভারত সরকারের নিয়ম ছিল যদি কোনো এনজিও বিদেশি অনুদানে অস্বচ্ছতা দেখায়
বা রাষ্ট্রবিরোধী কাজ করে, তবে তাদের এফসিআরএ লাইসেন্স বাতিল বা স্থগিত করা হতো। লাদাখে সোনাম ওয়াংচুকের সংস্থা সেকমলের ক্ষেত্রেও ঠিক একই কাজ হয়েছে। বিদেশি ফান্ডের হিসাব না মেলায় এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির জন্য তার সংস্থার লাইসেন্স আগেই বাতিল করে দেওয়া হয়েছিল, এবং এটা করেছিল কেন্দ্র সরকার। কিন্তু এতেও একটি বড় আইনি ফাঁক রয়ে গিয়েছিল। লাইসেন্স বাতিল হলেও বিদেশি টাকায় গড়ে তোলা শত কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তিও এই এনজিওর মালিকদের হাতেই থেকে যাচ্ছিল। 2026 সালের এই বাদল অধিবেশনে ভারত সরকার যে নতুন সংশোধনী আনতে চলেছে তা এই আইনি ফাঁকটি সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। নতুন নিয়মে বলা হয়েছে, যেসব এনজিওর এফসিআরএ লাইসেন্স বাতিল হয়েছে বা ভবিষ্যতে হবে তাদের বিদেশি টাকায় তৈরি সমস্ত প্রপার্টি সরাসরি বাজেয়াপ্ত করবে কেন্দ্র সরকার। এই একটি সিদ্ধান্ত সোনাম ওয়াংচুক এবং তার আন্তর্জাতিক ফান্ডিং নেটওয়ার্কের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। কারণ এই আইন পাশ হওয়া মানে লাদাখে ওয়াংচুকের গড়ে তোলা বিশাল সাম্রাজ্য, রিসার্চ সেন্টার এবং সমস্ত ক্যাম্পাস রাতারাতি ভারত সরকারের নিয়ন্ত্রণাধীনে চলে যাবে। অতএব ওয়াংচুকের দিল্লির যন্তর মন্তরে এসে অনশনে বসা কিন্তু শুধুই লাদাখ বা ছাত্রদের ভালোবাসা নয়, এটি নিজের কোটি কোটি টাকার অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচানোর একটা মরিয়া আইনি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। যে কোনো মূল্যে সংসদে এই এফসিআরএ বিল অ্যামেন্ডমেন্ট পাস হওয়া আটকাতে হবে। সরকারকে এমন এক চাপে ফেলতে হবে যাতে তারা রক্ষা পেতে এই প্রস্তাব পিছিয়ে দেয়। এবার দ্বিতীয় সংযোগটি মেলানো যাক। একটি স্যাটারিক্যাল প্ল্যাটফর্ম সিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালের সুনির্দিষ্ট রাজনৈতিক ছক। সরাসরি কোনো রাজনৈতিক দলের ব্যানারে যদি রাস্তায় লোক নামানো হয় তবে ভারতের সচেতন নাগরিকরা সহজেই বুঝে যান যে এর পেছনে ভোটের অঙ্ক আছে। সাধারণ ছাত্ররা রাজনৈতিক দলের পেছন পেছন হাঁটতে চায় না, আর তাই তৈরি করা হলো একটি অরাজনৈতিক ছদ্মবেশ, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যাতে কেউ সন্দেহ না করে তাই আম আদমি পার্টির প্রবীণ নেতা অরবিন্দ কেজরিওয়াল নিজে সরাসরি ময়দানে নামলেন না, বদলে নামিয়ে দেওয়া হলো তার বিশ্বস্ত ডানহাত আশুতোষ রঙ্কাকে। বলা হলো আশুতোষ নাকি এখন আর আপের সঙ্গে নেই, তিনি সম্পূর্ণ স্বাধীন। কিন্তু খতিয়ে দেখলে বোঝা যায় এটি অত্যন্ত চতুর প্রক্সি পলিটিক্স। নিট পরীক্ষার্থীদের আসল ও ন্যায্য ক্ষোভকে সামনে রেখে সিজেপি মঞ্চ সাজালো। অরবিন্দ কেজরিওয়াল নিজের এক্স হ্যান্ডেল থেকে এই আন্দোলনের সমর্থনে বার্তা পাঠালেন, আর এরপরেই শুরু হলো আসল খেলা। আন্দোলন জমিয়ে রাখতে যে বিশাল ফান্ডিং এবং জনবলের প্রয়োজন তা মেটাতে খুলে দেওয়া হলো আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের দরজা। পাঞ্জাব থেকে বাস ও ট্রেনে করে হাজার হাজার লোককে দিল্লিতে পাঠালো কেজরিওয়ালের দল। উদ্দেশ্য, রাজধানী দিল্লিকে চারদিক থেকে ঘিরে ফেলে এক ধরনের অচল অবস্থা বা সিজ তৈরি করা। আর এই পুরো ড্রামা বা থিয়েটারকে 24 ঘন্টা আন্তর্জাতিক স্তরে ভারতের প্রগতিশীল গণবিপ্লব হিসেবে বিক্রি করার দায়িত্ব নিলেন রবিশ কুমার। তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রমাগত একটি ন্যারেটিভ তৈরি করছেন, যেখানে সরকারকে দেখানো হচ্ছে এক নির্মম অত্যাচারী হিসেবে, আর এই চক্রান্তের পাত্রপাত্রীদের দেখানো হচ্ছে গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে। এবার আসা যাক আন্তর্জাতিক মাস্টারমাইন্ড বা ডিপ স্টেটের সংযোগে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বিদেশি এজেন্সি বা ডিপ স্টেট কেন হঠাৎ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এতটা আগ্রহী? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের ধারাবাহিকতায়। পশ্চিমী শক্তিগুলো যখন দেখে কোনো দেশ তাদের নির্দেশ মেনে চলছে না, সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করছে, যেমনটা বর্তমানে ভারতের ক্ষেত্রে ঘটছে, তখন তারা সরাসরি যুদ্ধ না করে শুরু করে হাইব্রিড ওয়ারফেয়ার। আর এই যুদ্ধের প্রধান হাতিয়ার হলো কালার রেভলিউশন বা জেন জি আন্দোলন। শ্রীলঙ্কায় আপনারা দেখেছেন যে কিভাবে আরাগালয়া আন্দোলনের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্টকে সরানো হলো। বাংলাদেশে দেখেছেন কিভাবে কোটা আন্দোলনকে হাইজ্যাক করে জেনজি অভ্যুত্থান ঘটানো হলো। নেপালেও একই ঘটনা ঘটল। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী প্রতিটি দেশকে অস্থিতিশীল করার পর এবার তাদের মূল টার্গেট হলো ভারত নিজেই। আর এই কাজের জন্য তারা প্রস্তুত করে তাদের অনুগত আইকনদের। খেয়াল করে দেখুন কিভাবে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক পুরস্কারের সুতোয় ইতিহাস থেকে বর্তমানের চরিত্রগুলোকে গাঁথা হয়েছে। 1965 সালে রমন ম্যাগসেসে পাওয়া জয়প্রকাশ নারায়ণকে দিয়ে 1970-এর দশকে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারকে অচল করার ছক তৈরি করা হয়েছিল। 2006 সালে একই পুরস্কার পাওয়া অরবিন্দ কেজরিওয়ালকে দিয়ে দিল্লি কেন্দ্রিক বিকল্প রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করা হলো। 2018 সালে একই পুরস্কার পাওয়া সোনাম ওয়াংচুককে দিয়ে লাদাখ ও সীমান্ত ইস্যুকে উস্কে দেওয়া হলো। আর 2019 সালে একই পুরস্কার পাওয়া রবিশ কুমারকে দায়িত্ব দেওয়া হলো এই পুরো ইকোসিস্টেমের পক্ষে মিডিয়া ন্যারেটিভ তৈরি করার।
এটি কি শুধুই কাকতালীয়, নাকি মার্কিন রকফেলার ব্রাদার্স ফান্ডের টাকায় পরিচালিত একটি নির্দিষ্ট আন্তর্জাতিক পুরস্কারকে ঢাল বানিয়ে গত 6 দশক ধরে ভারতে প্রক্সি ফেস তৈরি করা হচ্ছে? ডিপ স্টেটের মূল লক্ষ্য ভারতে এমন এক কন্ট্রোলড ইন্টারনাল ক্যাওয়াস বা নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করা, যাতে ভারত আন্তর্জাতিক মঞ্চে বা বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার বদলে নিজের দেশের আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকে। এবার 8টি বিন্দুকে একসাথে জুড়ে দেখুন, পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কেন্দ্র সরকার সংসদে FCR বিল অ্যামেন্ডমেন্ট এনে বিদেশি ফান্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইছে। এর ফলে সোনামংচুক ও আন্তর্জাতিক ফান্ডিং নেটওয়ার্কের কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। তাই সংসদ স্তব্ধ করতে এবং বিল পাশ হওয়া আটকাতে প্রস্তুত করা হলো একটি ডাইভারশন। ঢাল বানানো হলো লাখ লাখ নিট পরীক্ষার্থীর আবেগকে, সামনে রাখা হলো CJP নামের অরাজনৈতিক স্যাটায়ার ফ্রন্টকে। পেছন থেকে লজিস্টিক্স ও ফান্ডিং দল অরবিন্দ কেজরিওয়াল ও তার পাঞ্জাব সরকার তার নেতৃত্ব দিলেন আশুতোষ রঙ্কা। আন্তর্জাতিক মিডিয়ায় এই ন্যারেটিভ বানালেন রবিশ কুমার। আর এই পুরো বিষাক্ত ইকোসিস্টেমের পেছনে বসে রইল আন্তর্জাতিক ডিপ স্টেট এবং তাদের পুরনো পুরস্কারের ফান্ডিং। এটি কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়, এটি হলো ভারতের প্রশাসনিক ও আইনি সার্বভৌমত্বের বিরুদ্ধে তৈরি করা এক প্রকাণ্ড আন্তর্জাতিক চক্রান্ত। তবে ভারত আজ আর 1970-এর জায়গায় দাঁড়িয়ে নেই। ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি, সামরিক দিক থেকে আত্মনির্ভর এবং পররাষ্ট্রনীতিতে সম্পূর্ণ সার্বভৌম। আমাদের দেশের পরীক্ষার্থীদের রাগ ও ক্ষোভকে আমরা বুঝি, সরকারকেও সেই ভুল সংশোধন করতে হবে। কিন্তু সেই ক্ষোভকে ঢাল বানিয়ে দেশের বিরুদ্ধে বিদেশি ফান্ডের এই চক্রান্ত কোনো সচেতন ভারতীয় সহ্য করবে না। আমাদের এই প্ল্যাটফর্ম কোনো তৈরি করা বয়ান বিক্রি করে না, আমরা শুধু সত্যের মোড়ককে খুলে দিই। আর আপনারা এই পুরো ছকটা জানতে পারলেন। ভিডিওটি যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে তবে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে এই লড়াইয়ে আমাদের পাশে থাকুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।